হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম এমআরআইয়ের পরে কিভাবে আমার সার্জারিটা হয়েছিল। আজকের ভিডিওতে আপনাদের জানাবো সার্জারির পরে ড্রেসিং পার্টটা কতটাই ইম্পর্ট্যান্ট। আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফিস্টুলা সার্জারির ক্ষেত্রে অপারেশনের পর ড্রেসিং পার্টটাকে একদম নেগলেক্ট করবেন না। আমার সঙ্গে কি হয়েছিল, আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আপনার কেমন লাগে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যেদিন আমার অপারেশন হয় তার পরের দিন আমার ডিসচার্জ হবার কথা ছিল। অপারেশন হবার পরে যখন আমাকে আমার বেডে শিফট করে দেওয়া হলো, ডক্টর বা কোনো অ্যাসিস্ট্যান্ট বা নার্স কেউ আমার কাছে আসেনি আমাকে কোনো মেডিসিন দেবার জন্য বা কিছু ড্রেসিং করার জন্য। আমি ওরকমই পড়েছিলাম বেডে। শুধুমাত্র খাবারের টাইমগুলোতে আমাকে খাবারগুলো দিয়ে যাচ্ছিল। ডিনারের সময় ডিনার, ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট, এইগুলো দিয়েছে। পরের দিন 2:30 থেকে 3টে নাগাদ ডক্টর এলো। এসে আমাকে খালি জিজ্ঞেস করলো যে কেমন বোধ করছো। আমি বললাম সুস্থ বোধ করছি। এবং আমি যখন ডাক্তারকে জিজ্ঞেস করি যে আমার কি কোনো খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশনস থাকবে, ডক্টর আমাকে বলল যে না, আপনি সব কিছুই খেতে পারেন, কোনো রেস্ট্রিকশনস নেই। ভালো কথা। আমি তখন ডক্টরকে জিজ্ঞেস করি, ডক্টর অপারেশন তো হয়ে গেল, কিন্তু আমি শুনেছি ফিস্টুলা সার্জারির পরে ড্রেসিং করতে হয়, সেটা কি আমাকে একটু জানান। সঙ্গে সঙ্গে ডক্টর বলল, ওনার সঙ্গে একটা লোক এসেছিল, উনি বলল যে উনি হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার ডিপার্টমেন্ট, মানে পোস্ট অপারেশন উনি দেখাশোনা করেন। তো ওই লোকটা আমাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিল, বলল যে আপনি আমাকে আজকে বাড়ি ফিরে কল করে নেবেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে যখন ডক্টর দেখাবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করলাম, তখনও ডক্টরের একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, ওটা প্রি অপারেটিভ অ্যাসিস্ট্যান্ট। তারপরে অপারেশনের পরে আরেকটা টিম, পোস্ট অপারেটিভ টিম। ডক্টরের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করার কোনো ব্যবস্থাই নেই, কোনো ডক্টরের মোবাইল নাম্বার বা কোনো কন্ট্যাক্ট নাম্বার কিছুই নেই। আপনাকে সবসময় ওনাদের টিমের সঙ্গেই যোগাযোগ করতে হবে। এবার আমার সঙ্গে কি হলো, আমি ডিসচার্জ নিতে নিতে আমার অনেক দেরি হয়ে গেল। বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা-9টা বেজে যায়। আমি ভাবলাম এত রাত হয়ে গেছে, তো আজকে ওনাকে ফোন করব না, তাই জন্য আমি ওনাকে আর ফোন করলাম না। এবারে পরের দিন সকালে, এবং তখন আমি জানতামও না যে ড্রেসিংটা খুবই ইম্পর্ট্যান্ট, দরকারি জিনিস, কারণ ডক্টর আমাকে স্টার্টিংয়ে ড্রেসিংয়ের ব্যাপারে কিছুই বলেনি। তাই আমি ভাবলাম ড্রেসিংটা একটা সামান্য জিনিস, ওইটা পরে করলেও হবে, কোনো অসুবিধা নেই। এবং আমার কোনো পেনও তেমন ছিল না, কোনো ব্লিডিং তেমন কিছুই হচ্ছিল না, তাই আমি ভাবলাম ড্রেসিংটা পরে করলেও হবে। কিন্তু পরের দিন সকালেই দেখি ওনার অ্যাসিস্ট্যান্ট আমাকে কল করছে। যখন আমি কলটা রিসিভ করি, উনি খুব কড়া গলায় আমাকে বললেন যে হ্যাঁ, আপনার ডিসচার্জ হয়ে গেছে, আপনি বাড়ি চলে গেলেন, আপনাকে গতকাল বলেছিলাম আমাকে ফোন করবেন, আপনি ফোন করলেন না কেন? আমি ওনাকে বললাম দেখুন, অনেক তো রাত হয়ে গিয়েছিলো, তাই জন্য আমি ফোন করিনি। উনি তখন আমাকে খুব ধমক দিয়ে বললেন, রাত হয়ে গেছে তো কী হয়েছে, আপনাকে তো ফোন করা উচিত, আপনি তো জানেন ড্রেসিং করাটা কতটাই ইম্পর্ট্যান্ট। তা আমি তখন ওনাকে বললাম ঠিক আছে, আমি ড্রেসিং করাবো, কী করতে হবে আমাকে বলুন। উনি তখন আমাকে বলেন যে আপনি ফার্স্টে আপনার বাড়ির লোকেশনটা আমাদের সঙ্গে শেয়ার করুন। আমি আমার বাড়ির লোকেশনটা হোয়াটসঅ্যাপে ওনাকে শেয়ার করলাম। শেয়ার করার পরে উনি আমাকে বলেন যে পার ড্রেসিং 1500 টাকা লাগবে। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এক একটা ড্রেসিং 1500, মানে পার ডে 1500, 1500। কত লোকের পার ডের ইনকামও 1500 হয় না, আপনি বুঝতেই পাচ্ছেন। তা আমি যখন শুনলাম পার ডে 1500টা ড্রেসিং লাগবে, তো আমি ওনাকে বললাম কি ঠিক আছে, আপনি তাহলে একটা দুটো ড্রেসিং করুন এবং আমার বাড়ির লোককে দেখিয়ে দিন, বাড়ির লোকরা করে নেবে। এইটা বলতেই উনি ক্ষেপে গেল। আমাকে তখন বলছে কি, আমাকে খুব রাগের সাথে বলল ঠিক আছে, আপনার বাড়ির লোক যদি দেখতে চায় দেখবে, কিন্তু
পরে আমাদের আর বলবেন না, আমরা কোনো রিস্ক নেব না, মানে আমাকে ভয় দেখিয়ে দিল সঙ্গে সঙ্গে। তাই বললাম ঠিক আছে আপাতত শুরু করুন। ওনাকে সব অ্যাড্রেস দিয়ে দিলাম, উনি বলল 1500 টাকা করে লাগবে, সেটাও রাজি হয়ে গেলাম। তখন আমি বাড়িতে বসে একটু বাবা মার সঙ্গে ডিসকাস করলাম যে এরম এরম ব্যাপার, 1500 টাকা করে চাইছে। তখন আমার বাবা বলল কি 1500 টাকাটা অনেক বেশি হয়ে যায়। তো বাবা বলল ওনার একটা জানাশোনা লোক আছে, উনিও একটা ডক্টরের অ্যাসিস্ট্যান্টেরই কাজ করে, উনিও ড্রেসিং এইগুলো করে। বাবা বলল ওনার সঙ্গে একবার যোগাযোগ করে দেখি। তো বাবা ওনার সঙ্গে যোগাযোগ করলো, করার পরে উনি বললেন হ্যাঁ আমরা ফিস্টুলা সার্জারি ড্রেসিং করি, এবং ওনার চার্জটা খুবই কম, উনি মাত্র 500 টাকা নেয় পার ড্রেসিংয়ের। আমি রাজি হয়ে গেলাম, এবং আমি যে ডক্টরকে দিয়ে অপারেশন করিয়েছিলাম তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বললাম যে আমাদের একটা জানাশোনা লোক রয়েছে, তাকে দিয়ে ড্রেসিং করাবো, তাই আপনাকে আসার এখন প্রয়োজন নেই। এটা বলতে উনি আর তেমন আমাকে আর কিছু গুরুত্ব দিল না, তারপরে আমার সঙ্গে আর যোগাযোগও করলো না। তারপর যখন আমি অন্য লোকটাকে দিয়ে ড্রেসিং করাতে শুরু করলাম, উনি অপারেশনটা দেখে উনি একটু ঘাবড়ে গেল, বলল এইভাবে তো আমরা দেখিনি কোনো দিন, এতে সব প্যাচ লাগানো রয়েছে, মেডিকেল প্যাচ। তো আমাকে বললো এইভাবে ড্রেসিং করা তো খুব অসুবিধা হয়ে যাবে, এবং যেহেতু ওনার ডাক্তারের অপারেশন নয়, উনি ঠিক মতো ড্রেসিং করার সাহসও পাচ্ছিল না, কারণ উনি ভাবছিল যদি কিছু ভুলভাল হয়ে যায় তাহলে ডক্টর রাগারাগি করতে পারে, এই কারণেই উনি কনফিডেন্টলি ড্রেসিংটা করতে পারছিল না। আর এবং আমিও দেখলাম উনি ড্রেসিং করছিল, কিন্তু 5-6টা ড্রেসিং করাবার পরেও আমি তেমন কোনো চেঞ্জেস দেখতে পাইনি। তারপর আমি বাড়িতে আবার ডিসকাস করি, তখন আমাকে বাড়িতে বলে একটা কাজ কর, তোর ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকেই কল কর। তা আমি ওনাকে ফোন করলাম, তো দেখলাম আমার ফোনটা রিসিভ করছে না। হোয়াটসঅ্যাপ করলাম, হোয়াটসঅ্যাপেও কোনো রেসপন্ড করছে না। তারপরে আমি ডক্টরের যে অ্যাপয়েন্টমেন্ট বুক করে, যে অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করে, আমি ওনাকে বললাম যে আমাকে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করে দিন, কারণ আমার কিছু অসুবিধা হচ্ছে, আমি ডক্টরের সঙ্গে আলোচনা করতে চাই। তার ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা পরেই দেখলাম পোস্ট অপারেটিভ টিম থেকে আমাকে ওই লোকটা ফোন করে। ফোন করে আমাকে বেশ রাগের সাথে বলছে যে আপনি প্রি অপারেটিভ টিমের সঙ্গে কেন যোগাযোগ করেছেন, আপনাকে কে বলেছে তাদের ফোন করতে। আমি বললাম না এরকম ব্যাপার, আমার এটা রিকভারি হচ্ছে না, তো আমি আপনাকে তাই জন্য যোগাযোগ করেছিলাম, কিন্তু আপনি তো আমার ফোন তুলছেন না। তখন আমাকে বলছে কেন আপনি তো অন্য লোককে দিয়ে করছিলেন, কি হলো এখন আমাদের যোগাযোগ করছেন কেন। মানে এখন উনি এখন পুরো আমাকে মানে ফাঁসিয়ে দিয়েছেন, মানে জানে এ পুরো জালে ফেঁসে গেছে, এখন একে যা বলবো এ তাই করতে বাধ্য। তো আমি তখন বললাম না ভুল হয়ে গেছে আমার, আমি ঠিক বুঝতে পারিনি, তো আপনি করুন। তখন উনি আমাকে বললেন কি ঠিক আছে আমি করে দেব। তারপরে বলল কি প্রথম ড্রেসিংটা আমাকে আবার ধমক দিয়ে বলল যে আপনি একদম অন্য টিমকে যোগাযোগ করবেন না, ডক্টরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না, আমি পোস্ট অপারেটিভ আমি দেখি, আপনার যা বলার যা বক্তব্য সব আমাকেই বলবেন। মানে যেন মনে হচ্ছিল যেন আমি পয়সা দিয়ে যেন ফেঁসে গেছি, আমি টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছি, আমি টাকা দিয়ে অপারেশন করিয়েছি, কিন্তু আমার সঙ্গে এমন ব্যবহার করছে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। আর আমি তখন বাধ্য, আমি এখন এমন পরিস্থিতিতে ফেঁসে গেছি, আমাকেও সেরে উঠতে হবে, কারণ আমার কাঁধে পুরো সংসারের দায়িত্ব রয়েছে। তা আমি রাজি হয়ে গেলাম। তো উনি বলল ফার্স্ট ড্রেসিংটা আপনাকে আমার চেম্বারে আসতে হবে, সেকেন্ড ড্রেসিং থেকে আমি আপনার বাড়িতে গিয়ে করব। আমি বললাম ঠিক আছে। তো আমাকে বলল আমাদের চেম্বারে এসে ড্রেসিং করালে আমরা 1000 টাকা নিই, আর আপনার বাড়িতে গিয়ে করলে আমরা 1500 টাকা করে নেব। আমি বললাম ঠিক আছে আপনার, এবং ওনার চেম্বারটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। তো উনি আমাকে বলল যে আমরা ডোমজুড়ে গিয়েও বাড়িতে গিয়ে করলে আমরা 5500 টাকা করে চার্জ করি। তো আমি ওনার চেম্বারে গেলাম, উনি ড্রেসিং করালো, ড্রেসিং করাবার সাথেই আমাকে অনেকগুলো জিনিসপত্র ফের বিক্রি করে দিল, গ্লাভস, গজ প্যাডস, তারপরে অনেক রকমের লিকুইডস, ক্লিনিং লিকুইডস, এগুলো সব দিল, টাকা নিয়ে নিল সঙ্গে সঙ্গে। তারপরের দিন যখন উনি আমার বাড়িতে আসে সকালে, তো আমি বুঝতে পারলাম ওনার বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, ওনার বাড়ি আমার বাড়ি থেকে হার্ডলি 4 কিলোমিটারের পথ। উনি যখন আমার বাড়িতে আসে, যখন আমার বাড়িটা দেখে, আমার বাড়ির মধ্যে ঢোকার পরে সাডেনলি আমাকে বলছে
বলে 1500 টাকা বলেছিলাম, 1500 টাকায় কিন্তু আমার পক্ষে সম্ভব না, তোমার বাড়িটা অনেকটাই দূরে আছে। এবারে বন্ধুরা বুঝতেই পারছেন আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে আমি নিজেকে এমন একটা জালের মধ্যে ফেঁসে গেছি যে আমি ভাবতেই পারছি না আমি করবোটা কি, আমি না বলবো কি হ্যাঁ বলবো, আমি কিছু বুঝতেই পারছি না যে আমি কী বলবো তাকে। শেষমেশ আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, আমি আপনাকে 1700 টাকা দেবো, আপনি আমার ড্রেসিংটা কন্টিনিউ রাখুন। উনি আবার পরের দিন এলো, এসে আমাকে বলছে আপনার বাড়ি থেকে আমার চেম্বারে যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনাকে 2000 টাকা দিতে হবে, তবেই আমি ড্রেসিং করবো আপনার। তাহলে আপনি বুঝতেই পারছেন বন্ধুরা, এই সব ডক্টর বলুন, এদের পেশেন্টের কন্ডিশন বা পেশেন্টের ফাইন্যান্স এইসব নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এদের শুধু মাথা ব্যথা হচ্ছে কীভাবে পেশেন্টের কাছ থেকে টাকাটা শুষে নেব। আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে স্যার আমার ফাইন্যান্স অত স্ট্রং নয়, আমি পারবো না। তখন উনি আমাকে টোপ দিতে শুরু করলো, বলল আপনি এত চিন্তা করছেন কেন, আপনার তো মেডিকেল ইন্স্যুরেন্স আছে, আপনি মেডিকেল ক্লেম করবেন, আপনি ক্লেমে পুরো টাকা পেয়ে যাবেন। আমাকে আবার বলছে, বলে কি আমি তো ড্রেসিং করার পরে আপনাকে পুরো ড্রেসিংয়ের পাকা বিল দিয়ে দেবো, আপনি বিল নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে সাবমিট করবেন, আপনি পুরো টাকা পেয়ে যাবেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম এরকম কি সম্ভব, পুরো টাকা কি আদৌ পাওয়া যায়? উনি বলল হ্যাঁ, আমি অনেকগুলো পেশেন্টকে বিল দিয়েছি, তারা টাকা পেয়ে গেছে। এইভাবে আমাকে মিসগাইড করলো। আমিও ভাবলাম চলো এখন না হয় খরচা হচ্ছে, এখন না হয় দিয়ে দিই, পরে তো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়ে যাব। তারপর বন্ধুরা 2000 টাকা বলেছিল, আমি ওনাকে 1900 টাকায় রাজি করালাম। আমাকে ফার্স্টে বলল যে আপনার বেশি নয় 5-6টা ড্রেসিং লাগবে। 5-6টা বলে আমাকে টোটাল 15খানা ড্রেসিং করালো বন্ধুরা, 15টা ড্রেসিং, এবং আরও ড্রেসিং করতে চাইছিল, আমি বারণ করে দিলাম কারণ আমি আর ফাইন্যান্সিয়ালি পারছিলাম না। তারপরে 15টা ড্রেসিং করার পরে আমি দেখলাম আমার যে ক্ষত জায়গাটা রয়েছে, ক্ষতটা অনেকটাই সেরে গেছে, একদম অল্প হয়ে গেছে। তারপরে আমি আমার বাড়ির লোককে দিয়ে ড্রেসিং করিয়ে নিতাম, এবং উনি আমাকে অবশ্যই বিল দিয়েছিল। কিন্তু যখন আমি ইন্স্যুরেন্স ক্লেম করেছি, ইন্স্যুরেন্স ক্লেম থেকে বলছে যে এত বড় অ্যামাউন্টের ড্রেসিং আমরা দিই না পয়সা, ড্রেসিংয়ের জন্য আমাদের একটা লিমিট করা আছে, উনি যা বিল দিয়েছে ওটা অতিরিক্ত বেশি অ্যামাউন্টের বিল দিয়েছে, এত বড় অ্যামাউন্টের বিলের আমরা সেটেলমেন্ট করি না। তো হিসাব মতন বন্ধুরা ড্রেসিংয়ের জন্য উনি যা বিল দিয়েছিল আমি তার 1/3 টাকা পেয়েছি মাত্র। তো বুঝতেই পারছেন ড্রেসিংটাও খুব ইম্পর্ট্যান্ট পার্ট। ড্রেসিং যদি সঠিক লোককে দিয়ে সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার ফিস্টুলা অপারেশনটা সারবে না, উল্টো ভেতরে কোনো ইনফেকশন হয়ে গেলে ওইটা আবার হতে পারে এবং ওইটা আরও কষ্টকর হতে পারে। তো খুব সাবধান থাকবেন, অবশ্যই ড্রেসিং ভালো জায়গা থেকে করাবেন, ভালোভাবে করবেন। দরকার পড়ে কোনো বাড়ির লোক যদি থাকে তাকে শিখে নিতে বলবেন এবং ড্রেসিংটা করতে বলবেন। ড্রেসিংটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। ড্রেসিং না করলে কিন্তু বন্ধুরা আপনার ফিস্টুলার যে উন্ডটা আছে, ক্ষতটা আছে, ওইটা ঠিক হবে না। এবং ড্রেসিং প্রপারলি না করলে আপনি হয়তো বাইরে থেকে দেখবেন আপনার উন্ড হিল হচ্ছে, কিন্তু ভেতর থেকে বন্ধুরা ইনফেকশন হতে থাকবে, আর ওই ইনফেকশনটা আবার একটা বড় রোগে গিয়ে পরিণত হবে। এবারে বন্ধুরা আপনাদের বলি, ড্রেসিং তো চলছিল এবং ড্রেসিং চলাকালীন দেখি উনি আবার আমাকে প্রচুর মেডিসিন লিখে দিল। সব মেডিসিন আমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছে এবং আমাকে বলে দিচ্ছে অমুক দোকান থেকে কেনো, অমুক দোকানে গেলে আপনি ডিসকাউন্ট পাবেন। আপনি বুঝতেই পারছেন সব সেটিংয়ের ব্যাপার। এবারে আপনারা ভেবে দেখুন, এই যে মেডিসিনগুলো উনি আমাকে দিল, এই মেডিসিনগুলো ডক্টর নিজের প্রেসক্রিপশানে কেন লিখলো না? ডক্টর ভালো করেই জানে যে প্রেসক্রিপশানে লিখলে তো আমি কিনে খেয়ে নেবো, তাহলে ওনার পোস্ট অপারেটিভ টিমের কোনো প্রয়োজনই নেই। পোস্ট অপারেটিভ টিম ডক্টর নয়, অথচ উনি পুরো মেডিসিন দিচ্ছে আমাকে, ওই মেডিসিনগুলো আমি খাচ্ছি। তো আপনারা বন্ধুরা বুঝতেই পারছেন একটা অনেক বড় একটা, আপনি বলতে পারেন একটা অনেক বড় কারাপ্টেড সিস্টেম চলছে বা একটা র্যাকেট চলছে, যেখানে পেশেন্টদের ফাঁসানো হচ্ছে। এবং আপনাদের আমি অনুরোধ করব, সব সময় গুগলে সার্চ করে বা গুগল রিভিউজের ওপরে ভরসা করে একদম যাবেন না। 5টা জায়গায় গিয়ে জিজ্ঞেস করে ঘাঁটিয়ে তারপরে আপনার চিকিৎসা করাবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা পুরোটা দেখেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, যেন আমি আরও এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আর যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর এর পরের ভিডিওতে আপনাদের ড্রেসিংয়ের পদ্ধতিটাও বলবো, ড্রেসিং কিভাবে করতে হয়, ড্রেসিংয়ের জন্য কী কী সরঞ্জাম লাগে এগুলোও বলবো, যেন আপনাদের জন্য জিনিসটা বুঝতে সহজ হয় এবং আপনারাও বাড়িতে নিজেরাও ড্রেসিং করে নিতে পারেন, কারণ আপনি অনলাইনে কোথাও ড্রেসিং রিলেটেড কোনো রকমের ইনফরমেশন পাবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।